হ্যালো, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে আবার জিএম ফিজিক্সে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে পরিমাপের ক্লাস 9-এর যে পরিমাপ চ্যাপ্টারটা আছে তার পার্ট 5 ভিডিও। তো আজকের এই ভিডিওটাই হচ্ছে যে পরিমাপ চ্যাপ্টারের লাস্ট পার্ট। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পরিমাপের যে কিভাবে মাত্রা বিশ্লেষণ করে আমরা যে কোনো সমীকরণের সত্যতা যাচাই করব। তো সেই নিয়ে একটা সমীকরণ ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, তো এইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম একটা সমীকরণ। তো এরপরে আরও যে সমস্ত সমীকরণ আছে এফ ইকুয়াল টু এম এ ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2s এক্সেট্রা, তো এই সমীকরণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ এই মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাইয়ের পরবর্তী পার্ট আজকে। ঠিক আছে, তো যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই সেই পার্টগুলো আগে দেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আজকে আমরা কি কি টপিক আলোচনা করব দেখো, তোমরা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবে। আমি যেগুলো বোঝাবো অবশ্যই সেগুলো তোমরা নোট ডাউন করবে। অবশ্য আমি নোটস কিন্তু আমি দিয়ে দেবো, নোটস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে সমস্ত কিছু একসঙ্গে পিডিএফ আকারে দিয়ে দেবো। তো পিডিএফটা তোমরা কোথায় পাবে একবার বলে দিই। আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে জিএম ফিজিক্স, তোমরা সেখানে জয়েন হয়ে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো সেখানে জয়েন হয়ে যাওয়ার পর প্রত্যেকটা পিডিএফ কিন্তু ফ্রিলি তোমরা পেয়ে যাচ্ছ, কোনো কস্ট কিন্তু দিতে হবে না। তোমাদের কথা ভেবেই কিন্তু আমি এই পিডিএফটা তৈরি করেছি। তো সেখানে ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার, নোটস সব কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো আজকে আমরা কি কি আলোচনা করব। আজকে হচ্ছে যে প্রথম যেটা আগে বললাম, মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাই, ঘনত্ব, তুলাযন্ত্র, রাইডার বার্খার অনুপাত অর্থাৎ ভর পরিমাপ। ঠিক আছে, এরপর দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, অতি সুবেদী তুলাযন্ত্রের সাহায্যে সঠিক পরিমাপ করা যায় না কেন, এটা কিন্তু এই ভর পরিমাপের অন্তর্গত। পরবর্তী কোশ্চেন, অভিকর্ষহীন স্থানে ভর পরিমাপ করা সম্ভব নয় কেন, এবং লাস্ট যেটা আছে সময় পরিমাপ। তো এরপরে আরো দুটো টপিক আছে, যেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য পরিমাপ এবং আয়তন পরিমাপ। তো এই দুটো টপিক থেকে তোমাদের পরীক্ষায় খুব একটা কোশ্চেন্স আসে না, তাও আমি এটা নোট আকারে তোমরা পিডিএফে পেয়ে যাবে, ওই টেলিগ্রামে বললাম, তো সেখানে কিন্তু পেয়ে যাবে। এটা বেশি কিছু বোঝার নেই, তো অবশ্যই আমি নোটসটা দিয়ে দিচ্ছি, আর এটা নিয়ে আর ডিটেল ভাবে কিছু বলছি না। ঠিক আছে, তো আজকে আমরা এই কটা টপিক, এতগুলো টপিক কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের হেল্পফুল হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। Hey, welcome to GM Physics. তো দেখো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাই। তো আগের ভিডিওতে আমরা ইকুয়াল টু এমসি স্কোয়ার করেছিলাম, তো সেটা না দেখে থাকলে এগুলো বুঝতে পারবে না, এবং কিভাবে মাত্রা একক নির্ণয় করতে হয় সেটারও কিন্তু একটা ডিটেল ভিডিও আমি কিন্তু তৈরি করে দিয়েছি। ঠিক আছে, এটা পার্ট 3-তে আছে। ঠিক আছে, তো সেটাও কিন্তু তোমরা দেখো, নাহলে কিন্তু তোমরা যদি মাত্রা বিশ্লেষণ, একক নির্ণয় এগুলো যদি না জানো, তাহলে কিন্তু তোমরা এই বিশ্লেষণ করে সমীকরণের সত্য যাচাই কিন্তু করতে পারবে না। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব, ঠিক আছে, সেইগুলো আগে দেখে আসো। তো চলো শুরু করা যাক। তো আজকে মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্য যাচাই। তো ফার্স্ট দেখো একটা সমীকরণ আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা পরবর্তী চ্যাপ্টার বল ও গতি, তো সেখানেও আছে, এটার ডিটেল এক্সপ্লানেশন কিন্তু পরবর্তী চ্যাপ্টারে আছে। ঠিক আছে, তো তোমরা হয়তো এটা সম্পর্কে অতটা জানো না যে এই সমীকরণটা কিভাবে এলো, কিভাবে এসছে। ঠিক আছে, এগুলো কিন্তু পরবর্তী চ্যাপ্টারে ডিটেল এক্সপ্লানেশনস আছে, কিন্তু এই চ্যাপ্টারে কেবল সমীকরণটার মাত্রাগুলো বিশ্লেষণ করে কিভাবে সমীকরণটা সঠিক কিনা সেটা কিন্তু এই চ্যাপ্টারে যাচাই করা হয়েছে, আর কিন্তু বেশি কিছু নেই। বোঝা গেল? তো দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ভি মানে কি, ইউ মানে কি, এ মানে কি, এস মানে কি, এটা আমাদের জানতে হবে, তাই তো? তাহলে ভি মানে দেখো, ভি মানে হচ্ছে যে ভেলোসিটি। ঠিক আছে, তো এখানে যে ভি আর ইউ মানে কি, ইউটাও কিন্তু ভেলোসিটি, কিন্তু এই ভি এবং ইউর মধ্যে একটা তোমাদের পার্থক্য আছে। ইউ মানে হচ্ছে যে তোমার প্রাথমিক বেগ, মানে তুমি মনে করো সাইকেল নিয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি একটা সমবেগে সাইকেল নিয়ে যাচ্ছ, এবার তুমি বা বাইক নিয়ে যাচ্ছ, হঠাৎ তুমি পিক আপটা বাড়িয়ে দিলে, কি হলো তোমার, তাহলে তুমি পিক আপটা যখন বাড়িয়ে দিলে তোমার বেগটা, অর্থাৎ যে ভেলোসিটিটা, তুমি যে গতি নিয়ে চলছিলে সেই গতিটাও কিন্তু বেড়ে গেল, এবং তুমি যে বেগটা যখন বৃদ্ধি করলে সেই বৃদ্ধির যে হারটা নামলো, তুমি হয়তো 20 কিলোমিটার পার ঘন্টায় তুমি চালাচ্ছিলে, বেগটা বৃদ্ধি করে 40 কিলোমিটার পার ঘন্টায় করলে, তাহলে তোমার যে বেগটা
বৃদ্ধি হলো, কতটা বেগ বৃদ্ধি হলো 20, তাই তো? তাহলে এই যে বেগ বৃদ্ধির ঘটনা সেটা হচ্ছে যে ত্বরণ। তো প্রথমে যেটা ছিল যে বেগটা সেটা হচ্ছে যে ইউ অর্থাৎ প্রাথমিক বেগ। তাহলে প্রথমে কত ছিল 20 কিলোমিটার পার ঘন্টা, পরবর্তীতে কত এলো 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই পরবর্তী যে বেগটা সেটা হচ্ছে যে অন্তিম বেগ, অর্থাৎ তুমি বেগ বৃদ্ধি করে তুমি যেটা পেলে, ঠিক আছে, যাকে এক্স্যাক্টলি বলা হয় অ্যাসিলারেশন বা ত্বরণ, মানে কি বেগ বৃদ্ধির হার। এগুলো তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বে, তো এখানে অত কিছু নেই। তো এখানে শুধুমাত্র এর সমীকরণের সত্যতা যাচাই করবো। দেখো ভি মানে হচ্ছে যে অন্তিম বেগ, ওকে, ভি মানে হচ্ছে যে তোমার অন্তিম বেগ, ঠিক আছে। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তোমার প্রাথমিক বেগ। কি বললাম, ইউ মানে হচ্ছে যে প্রাথমিক বেগ। অবশ্যই আগে তোমরা ভালো করে বোঝো, তারপরে অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর এগুলো সব তোমরা পিডিএফে পেয়ে যাচ্ছ, তো আগে ভালো করে বোঝো জিনিসটা। এরপর দেখো, এরপর হচ্ছে যে এ মানে হচ্ছে কি অ্যাসিলারেশন বা ত্বরণ, ঠিক আছে। এ মানে হচ্ছে অ্যাসিলারেশন বা ত্বরণ, এখানে এস মানে হচ্ছে যে সরণ, ঠিক আছে। তাহলে সরণ ইংলিশ হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, তো এই সরণকে এখানে এস দ্বারাই প্রকাশ করা হয়। সরণ কি একটা ভেক্টর রাশি, মানে যার মান এবং অভিমুখ আছে, সেই প্রথম পার্টে কিন্তু তোমাদের করিয়েছিলাম। তো দেখো হলো, তাহলে এবার আমরা প্রুভ করব। তো প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে ভি স্কোয়ার, তাহলে আমরা এলএইচএসটা আগে প্রুভ করব, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি মানে কি বেগ, তাই তো। তাহলে বেগের মাত্রা কি, তাহলে যেহেতু আমরা এটা মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাই করছি, তাহলে আমাদের কিন্তু আগে তার মাত্রাটা জানতে হবে, তবেই কিন্তু সেই সমীকরণটা সঠিক কিনা আমরা সেটা যাচাই করতে পারবো, ঠিক আছে। তাহলে ভি এর মাত্রা কি, ভি এর মাত্রা হচ্ছে যে তোমার এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার মানে কি, তাহলে এটাকে যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কি হয়ে যাবে, এল এ স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে কি এলএইচএস টা হয়ে গেল। এবার আমরা করব আরএইচএস, ঠিক আছে। আরএইচএস টা এখানে করছি, দেখো আরএইচএস, আরএইচএস টা কি বলেছে, আরএইচএস টা বলেছে ইউএ স্কোয়ার, ঠিক আছে। এটা আমি অন্য ইয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ইউএ স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো, প্লাস কি আছে 2as। দেখো তাহলে ইউ স্কোয়ারটা আগে প্রুভ করি। তাহলে ইউ স্কোয়ার মানে কি, ইউ স্কোয়ার মানেও তো বেগ, তাই তো। তাহলে বেগ ইউ স্কোয়ার, তাহলে এটাও কিন্তু এল টি টু দি পাওয়ার -1, তার কি হবে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু সেম হয়ে যাবে, তাই তো, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটাও সেম হয়ে গেল, এটাও সেম হয়ে গেল। এবার পড়ে থাকলো কি এ এস পড়ে থাকলো, তাই তো। এবার যদি এই এ এসটা প্রুফ হয়ে যায়, মানে সেম হয়ে যায়, তাহলে এই তিনটি যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণটা সঠিক, অর্থাৎ এই মাত্রা বিশ্লেষণ করে এই সমীকরণটা সত্যতা কিন্তু আমরা যাচাই হবে। তো দেখো এ এসটা কি হবে, এ মানে কি ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা কি, তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে যে এখানটা এস ইকুয়াল টু কি হবে এল টি টু দি পাওয়ার -2। আগে কিন্তু মাত্রা বিশ্লেষণ ওই জন্যই বলেছিলাম, মাত্রা নির্ণয় করতে না পারলে এগুলো তোমরা পারবে না, তো অবশ্যই আগে মাত্রা জানতে হবে। এল টি টু দি পাওয়ার -2 ইন্টু কি এস, তাহলে এস এর কি হবে, এস মানে কি সরণ, তাহলে এটার কি হবে এল, তাই তো, সরণের মাত্রা এল, তো আমরা আগেই করেছি। তাহলে এটা যদি মাল্টিপ্লিকেশন করি কি হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এই এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ওকে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে আমি এখানে অতএব কি বলতে পারি, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, বোঝা গেল, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, ওকে। তাহলে এই সমীকরণটি কি হলো, সত্যতা যাচাই হয়ে গেল, তাহলে বোঝা গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো দেখো পরবর্তী, দেখো এটা নোট ডাউন করে নেবে। এবার দেখো, এবার পরবর্তী সমীকরণ, পরবর্তী সমীকরণ হচ্ছে যে এফ ইকুয়াল টু এম এ। এই সমীকরণটা আমরা ক্লাস 8এও করেছি, 8 না 7 ছিল। এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। এম মানে কি, এম মানে হচ্ছে ফোর্স, বা যেটাকে বাংলায় বলা হয় বল, তাহলে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। এফ মানে ফোর্স, এম মানে মাস, আর এম মানে অ্যাসেলারেশনস, ঠিক আছে। তাহলে এফ মানে কি বল, এগুলো আর লেখার দরকার লিখছি না, ঠিক আছে। এম মানে বল, এম মানে মাস মানে ভর, এম মানে হচ্ছে অ্যাসেলারেশন বা ত্বরণ। তো দেখো প্রথমে হচ্ছে আমরা এলএইচএস প্রুভ করব, রাইট, এলএইচএস, ওকে। সো দেখো এফ মানে কি, এফ মানে হচ্ছে যে এফ মানে হচ্ছে কি বল, তাহলে বলের ইয়ে কি মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, রাইট। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল এলএইচএস, আর কিছু নেই বাঁ দিকে। এবার করবো আরএইচএস মানে কি রাইট হ্যান্ড সাইড, মানে ডান দিকে যেটা আছে, রাইট। তাহলে রাইট আরএইচএস কি আছে এম এ, এম মানে কি, এম মানে হচ্ছে যে কি ভর, তাহলে ভর, এম মানে
ভর, তার ভরের মাত্রা এমই, তাই তো, যেহেতু এটা একটা প্রাথমিক রাশি, ঠিক আছে, প্রাথমিক একক, ঠিক আছে, সরি প্রাথমিক একক, তাহলে এম ইন্টু কি, এম ইন্টু কি এ, ত্বরণের তাহলে মাত্রা কি আমরা আগেই পড়লাম, এল টি টু দি পাওয়ার -2, রাইট। তাহলে এটা যদি মাল্টিপ্লিকেশন করে দিই এম এল টি টু দি পাওয়ার -2, দেখো প্রুভ হয়ে গেল। তাহলে আমি এখানে বলতে পারি এল এইচ এস ইকুয়াল টু কি আর এইচ এস। কঠিন আছে, দেখো বুঝা গেল কি করে এলো, এফ এর মাত্রাটা বার করলাম, এম এর মাত্রাটা বার করলাম, মাল্টিপ্লিকেশন করে দিলাম, তাহলে দুটো মিলে গেল। তার মানে আমি বলতে পারি এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, অর্থাৎ কি যে এফ ইকুয়াল টু এম এ। এই সমীকরণটা কিন্তু সত্য, বোঝা গেল। তো দেখো এইভাবে কিন্তু মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাই করতে হয়। তো তোমাদের একটা আর একটা দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, ওটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। দেখো এটা হচ্ছে যে তোমার ক্ষমতা, এখানে লিখছি ক্ষমতা, ক্ষমতা যেটা হচ্ছে যে ইংলিশে বলে পি, ঠিক আছে, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে যে কার্য, এখানে আর লিখছি না কার্য, তাও লিখে দিই কার্য। আর টি মানে কি সময়, মানে কি ক্ষমতা সমান কার্য বাই সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কার্য করা হয় সেই কার্য করার হার কি বলা হয় ক্ষমতা। সেই কারণে এখানে কার্য বাই সময় দেওয়া হয়েছে। তোমরা যখন কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়বে আরো ডিটেল এক্সপ্লানেশন কিন্তু জানবে, ঠিক আছে। তো এখানে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে পি মানে কি ক্ষমতা, তাহলে তোমরা ক্ষমতার মাত্রা তোমরা আগে বের করবে, তারপরে কি করবে ডাব্লিউ বাই টি, ডাব্লিউ এবার ডাব্লিউ বাই টি, ঠিক আছে। ডাব্লিউ মানে কি কার্য, এবার কার্যের একটা ফর্মুলা আছে কি, ডাব্লিউ মানে কার্য, কার্যের একটা ফর্মুলা আছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এখানে কি করবে বলো তো, তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে যখন এল এইচ এসটা প্রুভ করবে না, এফ এসটা লিখবে বাই টি লিখবে, তাহলে এফ এস মানে কি এফ এর মানটা লিখবে, এস এর মানটা লিখবে বাই টি। এবার যেটা হবে কাটাকুটি করলে যেটা হলো এবং পি এর মানটা যদি দুটো মেলে, তার মানে জানবে যে এই কি সমীকরণটা সত্য, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু তোমরা বিশ্লেষণ করবে, ঠিক আছে, এটা তোমাদের কাজ থাকলো। তো দেখো পরবর্তী সমীকরণ, পরবর্তীটা একটু কঠিন আছে এবং একটু ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কি বললাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমি করে দিচ্ছি। দেখো দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সমীকরণটা দেখো কি করে করব। এস মানে কি, এস মানে এখানে হচ্ছে কি সরণ নয়, এস মানে হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এল এইচ এস, রাইট, এল এইচ এস, এস ইকুয়াল টু কি অতিক্রান্ত দূরত্ব মানে এলই, বোঝা গেল। এবার দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড, দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমি একবারে করে দিচ্ছি। দেখো ইউটি, ঠিক আছে, প্লাস হাফ এটি স্কোয়ার একবারে করে দিলাম, ঠিক আছে। এবার দেখো ইউটি মানে কি, ইউ মানে কি প্রাথমিক বেগ, তাহলে সরি প্রাথমিক বেগ, হ্যাঁ, তাহলে কি এল টি টু দি পাওয়ার -1, রাইট, এল টু দি পাওয়ার -1 ইন্টু টি যেমন আছে টি মানে কি সময়, সময় মাত্রা টি থাকে, তাই তো, প্লাস এবার দেখো 1/2, এটা হচ্ছে যে কি একটা মাত্রাবিহীন ধ্রুবক, অর্থাৎ এর কিন্তু মাত্রা নেই এবং এটা কি একটা ধ্রুবক 1/2। তাহলে এখানে যদি মাত্রাবিহীন ধ্রুবক থাকে সেখানে এক ধরতে হয়, তুমি কিছু নাও লিখতে পারো, মানে প্লাস এটি স্কোয়ার লিখে দেবে, এটা নাও ধরে, এটা কিন্তু ধরে না, মাত্রাবিহীন ধ্রুবকে কিন্তু ধরে না। তাহলে ইন্টু কি হবে এ, এ মানে কি ত্বরণ, তাহলে এল টি টু দি পাওয়ার -2, ওকে, এল টু দি পাওয়ার -2 এবং কি আছে লাস্ট আছে টি স্কোয়ার, বোঝা গেল। এবার দেখো এল টি টু দি পাওয়ার -1 আর একটা টি, ঠিক আছে, এখানে দুটো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এল পড়ে থাকলো, প্লাস কি -1 মানে একটা টি আছে, ঠিক আছে, তাহলে দুটো টি কেটে গেল, প্লাস হলো। এবার দেখো এল টি টু -2 মানে কি টি, এবং এখানে টি স্কোয়ার আছে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে দুটো টি কেটে গেল, তাহলে এল প্লাস এ হয়ে গেল। এবার তুমি কি বলবে এল প্লাস এল, কি বলবে এল টুয়েলভ বলবে, হবে না, এখানে এল প্লাস এল মানে কিন্তু এল, ঠিক আছে, বোঝা গেল, এল প্লাস এল মানে এখানে এল, এলই হবে। তাহলে দেখো আর এইচ এস কি বলেছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখো ইউটি বোঝালাম প্লাস হাফ এটি স্কোয়ার, হাফের মানে এক ধরেছি এটি স্কোয়ার। এবার এখান থেকে দুটোকে ক্যালকুলেশন করলাম এল প্লাস এল ইকুয়াল টু এল, তাহলে দেখো এস এর ক্ষেত্রে এল এলো, আবার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ক্ষেত্রেও এল এলো। তাহলে আমি এখানে কি বলতে পারি, তাহলে এখানে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড বা এল এইচ এস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা আর এইচ এস, ঠিক আছে, বোঝা গেল। দেখো নোট ডাউন করো, ঠিক আছে। এবার দেখো তাহলে এই সমীকরণটা তোমাদের হয়ে গেল। দেখো এবার দেখো তাহলে আর কিন্তু বেশি কিছু সমীকরণ আর কিছু নাই, আর একটা আছে লাস্ট, যেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, এই একটা সমীকরণ আছে।
ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো তোমাদের যদি পরীক্ষায় বলে যে মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা আছে যদি পরীক্ষায় করতে দেয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এবং আর একটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই দুটোর থেকে একটু কম, যেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এটা ক্ষমতা এতটা ইম্পর্টেন্ট নয়, দেয় না, আমি কোনোবার দেখিনি করছে না এখনো পর্যন্ত, তাও সবগুলোই তোমরা করে যাবে। এবার এটি যদি না পারো, এটা আমি তোমাদের দিলাম এই কারণেই, আমি এটা করে যেতে পারতাম যাতে তোমরা একটু নিজেরা কনফিডেন্ট হও, মানে তোমরা কি নিজেরা করতে পারো ঠিকভাবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা আমি করে দিচ্ছি না। তো এবার লাস্ট যেটা আছে সমীকরণ, মানে এই সিলেবাসের লাস্ট যে সমীকরণটা রয়েছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি মানে কি অন্তিম বেগ, ইউ মানে কি প্রাথমিক বেগ, এ মানে কি ত্বরণ, টি মানে কি সময়। লিখছি না, দেখো তাহলে এবার আমরা এলএইচএস প্রুভ করবো। তো এটাই হচ্ছে লাস্ট সমীকরণ। দেখো এলএইচএস এখানে ভি মানে হচ্ছে যে এখানে আছে যে ভি মানে হচ্ছে যে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ভি ইকুয়াল টু কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, হলো। এবার দেওয়া আছে ইউ প্লাস এটি, তাই তো, আর এইচএস, আর এইচএস, তাহলে ইউ মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটি এটি ইকুয়াল টু কি হবে, এ মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু, রাইট, এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু কি হবে টি হবে, এখানে মাইনাস টু, এখানে একটা টি, তাহলে একটা টি কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো এবার এলএইচএস এ যেটা ছিল বি ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরকম মিলে গেছে। ইউতে দেখো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিলে গেছে, এটিতে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিলে গেছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে এলএইচএস ইকুয়াল টু কি আর এইচএস। বোঝা গেল? তাহলে এই সমীকরণটা হয়ে গেল যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি কিভাবে আমরা মাত্রা বিশ্লেষণ করে সমীকরণের সত্যতা যাচাই করছি। তো এটা হয়ে গেল। এবার দেখো তাহলে এখানে এই ফার্স্ট টপিকটা শেষ। মাত্রা বিশ্লেষণ করে কিভাবে সমীকরণের সত্যতা যাচাই করব, সব কটা সমীকরণই করে দিলাম, শুধু একটা সমীকরণ বাদে যেটা তোমাদেরকে করতে বললাম। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার আমরা পরবর্তী পার্টে আসছি, দেখো ঘনত্ব। তো ঘনত্ব কিন্তু পদার্থের গঠন ধর্ম বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারেও কিন্তু ডিটেল ভাবে আছে। তো এই চ্যাপ্টারেও ঘনত্ব আমাদের পড়তে হবে, যেহেতু এটা একটা পরিমাপের চ্যাপ্টার বা মেজারমেন্টের চ্যাপ্টার। ঠিক আছে, তো সেখানে এখানে কিন্তু ঘনত্ব পড়তে হবে। তো এবার আমরা জানবো ঘনত্ব জিনিসটা কি। দেখো আমি এখানে লিখছি ঘনত্ব, তো এটা শেষ। ঠিক আছে, এটা আমি শেষ, এটা আমি টিক মেরে দিচ্ছি। তো দেখো ঘনত্বকে ইংলিশে বলা হয় ডেনসিটি। কি বলা হয় গো? ডেনসিটি। ঘনত্বকে বলা হয় ডেনসিটি। তোমরা যখন বাংলাগুলো পড়বে তার সঙ্গে একটু ইংলিশ টার্মগুলো তোমরা জেনে নেবে। যখন তোমরা নিট বা যেই, ঠিক আছে, যে সমস্ত কম্পারেটিভ এক্সাম আছে সেগুলো যখন দেবে না, কিন্তু তোমাদের ইংলিশে থাকবে। এবার হালকা হালকা যদি ইংলিশ টার্মগুলো এখন থেকে তোমরা জানো, পরবর্তীকালে তোমরা যদি এই সমস্ত কম্পারেটিভ এক্সাম দাও তোমাদের কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে, তো সেই কারণে যখন তোমরা বাংলাটা করছো তার সঙ্গে সঙ্গে এই কি ইংলিশটা কি আছে সেটা অবশ্যই কিন্তু জেনে নেবে। তাতে কি হবে, তোমরা পরবর্তীকালে যখন এগুলো দেবে, এক্সামগুলো বললাম কম্পিটিটিভ এক্সামগুলো দেবে, যেই আইআইটি, নিট, ঠিক আছে, এগুলো যখন দেবে তোমাদের কিন্তু সুবিধা হবে। কারণ সেই সব নিট, আইআইটি সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু সাধারণত কিন্তু ইংলিশেই কিন্তু কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তো এগুলো জেনে নেবে। তো দেখো ঘনত্ব ইংলিশে বলা হয় ডেনসিটি। ঘনত্ব জিনিসটা কি? মনে করো একটা বস্তু আছে, কি মনে করো এই মার্কারটাই ধরো না কেন, এই মার্কারটা একটা বস্তু। ঠিক আছে, তাহলে এই বস্তুটার কিন্তু একটা ভর আছে, তাই তো, তাহলে এর কিন্তু একটা ভর আছে এবং এর একটা কিন্তু আয়তন আছে। ঠিক আছে, তাহলে যে সমস্ত বস্তুর ভর ও আয়তন দুটি আছে, তাহলে তার সেই বস্তুর কিন্তু ঘনত্ব আছে। তাহলে ঘনত্ব কার থাকে গো? যে সমস্ত বস্তুর ভর থাকে এবং আয়তন থাকে। তাহলে ঘনত্ব জিনিসটা আসলে কি? ঘনত্ব হচ্ছে যে একক আয়তনের কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। তাহলে কোনো বস্তুর যদি ভর, ঠিক আছে, ভরকে যদি আমরা আয়তন দ্বারা যদি ভাগ করি বা ডিভাইড করি, যেটা পাবো সেটাই হচ্ছে যে কি তোমার ঘনত্ব বা ডেনসিটি, যেটা কি ডি আকারে প্রকাশ করা হয়, ভরকে এম আকারে প্রকাশ করা হয়, আয়তনকে ভি আকারে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি বলতে পারি যে ডি ইকুয়াল টু এম বাই ভি শর্টে।
ঠিক আছে, এটা হচ্ছে যে ঘনত্বের সমীকরণ। তাহলে ঘনত্বটা কাকে বলে? একক আয়তনের কোনো বস্তুর ভরকে একক আয়তনের কোনো, সব নোটে থাকবে তাও আমি লিখছি, একক আয়তনের কোনো বস্তুর ভরকে কি বলে গো? ওই বস্তুর ঘনত্ব বলা হয়, বস্তুর ঘনত্ব বা ডেনসিটি বলে। ঠিক আছে, বা কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের কি বলা হয়? ঘনত্ব বলা হয়। বুঝা গেল? তাহলে ঘনত্বটা কি? এবার ঘনত্ব যেহেতু একটা রাশি, ঠিক আছে, তো ঘনত্বের কিন্তু একটা মাত্রা থাকবে। তাহলে মাত্রা যদি থাকে তাহলে তার এককও থাকবে, তাই তো? কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন মাত্রাবিহীন একক যুক্ত রাশি, ঠিক আছে, একক বিহীন মাত্রা যুক্ত রাশি, এরকম কিছু কিছু ব্যতিক্রম থাকে, সেগুলো তো আমরা জেনেছি। তো ঘনত্বের কিন্তু এখানে মাত্রাও আছে এবং এর কিন্তু একক আছে। তো দেখো ঘনত্বের মাত্রা কি গো? ঘনত্বের মাত্রা হচ্ছে যে ml টু দি পাওয়ার -3। ঠিক আছে, ঘনত্বের মাত্রা হচ্ছে যে তোমার ml টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে ঘনত্বের মাত্রা হয়ে গেল। তাহলে এবার ঘনত্বের আছে একক। দেখো তাহলে একক কি? ঘনত্বের আমরা একক দুটো, সিজিএস আর একটা কি এসআই। তাহলে সিজিএসটা আগে জানি, সিজিএস হচ্ছে যে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। কি বললাম? গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। ঠিক আছে, গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, বা একে কিন্তু গ্রাম পার সিসি বলা হয়। ঠিক আছে, একই ব্যাপার, গ্রাম পার সিসি বলা হয়। এবার এসআইতে কি আছে গো? এসআইতে কিন্তু হবে কেজি মিটার টু দি পাওয়ার -3। এটা হচ্ছে যে কি এসআই। তাহলে ঘনত্বের সিজিএস এবং এসআই একক দুটোই কিন্তু হয়ে গেল। ঘনত্ব কাকে বলে হয়ে গেল, ঘনত্বের সমীকরণটা কি সেটাও কিন্তু হয়ে গেল। তাহলে ঘনত্ব শেষ। এবার আর একটা লাস্ট যেটা জানবো, যে ঘনত্বের যে সিজিএস এককটা আছে এবং এসআই এককটা আছে, দুটোই কিন্তু ভিন্ন, কিন্তু এই দুটো সমীকরণের মধ্যে একটা সমীকরণ বলছি, এই দুটো যে একক, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ সিজিএস এবং এসআই এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কার? ঘনত্বের। তাহলে ঘনত্বের সিজিএস ও এসআই এর মধ্যে সম্পর্কটা কি সেটা দেখে নিন। তো পরীক্ষা কিন্তু কোশ্চেন দেয় যে ঘনত্বের সিজিএস ও এসআই এর মধ্যে সম্পর্ক কি। দেখো কিভাবে আমরা করব সম্পর্ক, মানে কি রিলেশন। ঠিক আছে, তাহলে কি ঘনত্ব, এবারে ঘনত্বের যে, এটা মুছে দিচ্ছি সব, ঠিক আছে, ঘনত্বের যে সিজিএস একক আছে আবার এসআই একক আছে, তো এই দুটো এককের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ আছে, কি মানে দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা কি? তো সিজিএস আমি একক দুটো একবার লিখে নিচ্ছি। সিজিএস একক হচ্ছে যে তোমার গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। ঠিক আছে, গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এবং এসআই কি গো? এসআই হচ্ছে যে তোমার কেজি মিটার টু দি পাওয়ার -3, কেজি মিটার টু দি পাওয়ার -3, এবং এসআই হচ্ছে যে তোমার এসআই কেজি মিটার টু দি পাওয়ার -3 এবং সিজিএস গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এবার সিজিএস এবং এস এর মধ্যে সম্পর্ক কি ঘনত্বের? তাহলে সিজিএস এবং এস এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে দেখো 1 কেজি বাই 1 কেজি বাই মিটার কিউ। তাহলে 1 কেজি বাই মিটার কিউ, এটা হচ্ছে কি এসআই। এবার এসআই থেকে আমরা সিজিএস এর মধ্যে সম্পর্ক কিন্তু স্থাপন করব। দেখো 1 কেজি মানে কি? 1 কেজি মানে হচ্ছে যে তোমার 1000 গ্রাম, এটা আমরা গ্রামে প্রকাশ করে নিলাম, যেহেতু তোমার সিজিএস এর গ্রাম আছে, তাই তো, তাই এটা আমি গ্রামে প্রকাশ করলাম। মিটার মানে কি? এখানে যেমন সেন্টিমিটার আছে, তাহলে যখন আমি সিজিএস এর সম্পর্ক নির্ণয় করব তাহলে কি হবে? সেন্টিমিটার করে নিতে হবে। কত সেন্টিমিটার করতে হবে? 1 কেজি বাই 1 মিটার কিউ। তাহলে 1 মিটার কিউ, ঠিক আছে, 1 কেজি বাই 1 মিটার কিউ, তাই তো। তাহলে 1 মিটার কিউ যখন করবো তাহলে 100 সেন্টিমিটার হয়ে যাবে, 100 সেন্টিমিটার। এবার যেহেতু এখানে মিটারের মাথায় কিউ আছে, তাহলে এটার মাথাটাও কিন্তু কি হবে? কিউ হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে কি হয়ে যাবে? 1000 গ্রাম বাই 100 সেন্টিমিটারের হোল কিউ মানে কত? 2, 4, 6টা শূন্য বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখো তার হয়ে গেল তত সেন্টিমিটার। এবার দেখো তাহলে তত সেন্টিমিটার 3টে শূন্য করে কাটবে, এখানে 3টে শূন্য কেটে গেল, এখানে তোমার 3টে শূন্য কেটে গেল, তাহলে কত অ্যান্সার হলো? 1/1000 গ্রাম পার সেন্টিমিটার টু দি পাওয়ার কি -3। এটা হচ্ছে যে তোমার সিজিএস ও এসআই এর সম্পর্ক। কার? ঘনত্বের।
বোঝা গেল? তাহলে ঘনত্বের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, ঘনত্বের সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক কি? ঘনত্বের সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে 1 কেজি বাই 1 মিটার কিউব ইকুয়াল টু 1/1000 গ্রাম পার সেন্টিমিটার টু দি পাওয়ার -3। যদি 1 নম্বর থাকে শুধু এটুকু করে দেবে, ঠিক আছে? যদি একটু 2 নম্বর থাকে পুরোটা লিখতে পারলে তো ভালোই, পুরোটা ক্যালকুলেশনটা না লিখলেও হয়। যদি 2 নম্বর থাকে তখন কিন্তু ক্যালকুলেশন লিখতে হবে, 1 নম্বরও তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো হয়ে গেল, বেশ। তাহলে এটা কিন্তু ওখানে ঘনত্ব শেষ। এবার আমরা পড়বো পরবর্তী টপিক, যেটা হচ্ছে যে কি ভর পরিমাপ, ঠিক আছে? তো ভর পরিমাপ জিনিসটা কি, ভর জিনিসটা কি? তাহলে ভর মানে আমরা জানি ভর এবং ওজন কিন্তু আলাদা। আমরা যখন যে ওজনদারিতে যে সমস্ত জিনিস ওজন করি বা মেজারমেন্ট করি সেটা কিন্তু ওজন বলি না, সেটা আমরা হয়তো বলি ওজন, কিন্তু সেটা এক্স্যাক্টলি কিন্তু ওজন নয়, সেটা হচ্ছে কি তার ভর। তাহলে সেই ভরকে যখন আমরা 9.8 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো তখন কিন্তু হবে ওজন, ঠিক আছে? তাহলে ভর পরিমাপের ফার্স্টই যেটা আছে তুলা যন্ত্র। তুলা যন্ত্রটা কিরকম দেখতে হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তুলা যন্ত্রের একটা ছবি আছে দেখো। তো তা আমি এঁকে দিচ্ছি। তুলা যন্ত্রে এরকম একটা দণ্ডায়মান থাকে, ঠিক আছে, বস্তু থাকে। এবার কি থাকে, এর মাঝখানে একটা এরকম লম্বা পাড়া, ঠিক আছে, এরকম থাকে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় সূচক বা ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে? তো এবার দেখো, এবং এইদিকে দুটো দড়ি থাকে, রাইট? এবার এরকম থাকে, এরকম একটা কি থাকে তোমার পাল্লা থাকে, এইদিকেও সেরকম এরকম একটা থাকে, এরকম এরকম পাল্লা থাকে। এবার এইখানে মনে করো একটা বাটখারা চাপানো হয়, এখানে সেই বস্তুটা রাখা হয় এবং সমান যখন সমান সমান যখন দুদিকে হয় ইকুয়াল হয়, 100 গ্রামের বাটখারা রাখলে এইদিকে যদি 100 গ্রামের বস্তু থাকে তাহলে দুটোকে কি হবে, সমান সমান হবে, মানে এইটা একদম সমান সমান থাকবে। তার মানে কি, তখন কিভাবে বুঝবো যে এটা এক্স্যাক্টলি 100 গ্রাম ওজন, ঠিক আছে? এখন তো ডিজিটাল মিটার বেরিয়েছে ওজন মেশিন, কিন্তু আগেকার দিনে কি হতো, এই পাল্লা দ্বারাই, ওজন পাল্লা দ্বারাই কিন্তু সমস্ত কিছু কিন্তু পরিমাপ করা হতো। এবার এই বাটখারা বললাম, বাটখারা 25 গ্রাম হয়, 10 গ্রাম হয়, 100 গ্রাম হয়, 50 গ্রাম হয়, 200 গ্রাম হয়, 500, 1 কেজি হয়, অনেক বাটখারা হয়, অনেক প্রকার বাটখারা হয়। এবার এই ওজন যে পাল্লাটা বললাম, ঠিক আছে? এবার দেখো এই ওজন পাল্লাটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তো এই ওজন পাল্লার কিন্তু একটা কিছু শর্ত থাকে। কি থাকে দেখো, এটাকে বলা হয় সুবেদী তুলা যন্ত্র। ওজন পাল্লাটা ভালো ভাষায় কি বলা হয়, সুবেদী তুলা যন্ত্র। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবি, সুবেদী তুলা যন্ত্র। এবার এর কিন্তু কিছু শর্ত আছে, ঠিক আছে? এই সুবেদী তুলা যন্ত্রের কিন্তু শর্ত আছে। তো এই যে সূচকটা রয়েছে, কি কি শর্ত দেখো, তুলা যন্ত্রটিকে প্রথমে কিন্তু সুস্থির হতে হবে। কি হতে হবে, সুস্থির হতে হবে। সুবেদী তুলা যন্ত্রটাকে কিন্তু সুস্থির হতে হবে। সুবেদী মানে একদম, যেটা একদম সঠিক পরিমাপ করা হবে, একদম যার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে? এক কথা গোদা বাংলায়, যার মধ্যে কোনো ভেজাল নাই, মানে তুলা যন্ত্রকে কিন্তু একদম সঠিকভাবে কিন্তু পরিমাপ করা হয় এমন, ঠিক আছে? তো তুলা যন্ত্রটি কী হবে, সুস্থিত হতে হবে, তুলা যন্ত্রটিকে দৃঢ় হতে হবে, তুলা যন্ত্রটিকে নির্ভুল হতে হবে, এবং তুলা যন্ত্রের যে সূচকটি রয়েছে, ঠিক আছে, দণ্ডাকার বস্তু, সেই সূচকটি কিন্তু একদম মাঝামাঝি জায়গায় থাকতে হবে, তবে কিন্তু দুটো জিনিস কিন্তু ব্যালেন্স থাকবে, ঠিক আছে? এটা হলো তুলা যন্ত্রের মধ্যে যে বাটখারাগুলো রয়েছে সেটা কিন্তু একটা অনুপাত আছে, সেই অনুপাতটা হচ্ছে তোমার 5:2:2:1 এই অনুপাতে কিন্তু বাটখারাগুলোকে থাকতে হবে। এক সেকেন্ড, ভিডিওটা দেখছি কত মিনিটে হলো, ঠিক আছে? তো দেখো বাটখারা এই অনুপাতে কিন্তু তুলা যন্ত্রের বাটখারাগুলোকে থাকতে হবে 5:2:2:1, ঠিক আছে? এই অনুপাতে কিন্তু বাটখারাগুলোকে থাকতে হবে, এবং যে তুলা যন্ত্রের যে সূচকটি রয়েছে না, এটা কিন্তু একটু সামান্য দৈর্ঘ্যে কিন্তু একটু বড় হতে হবে, তবে কিন্তু একদম সঠিক ব্যালেন্স হবে এবং সঠিকভাবে কিন্তু মেজারমেন্ট করা যাবে বা পরিমাপ করা যাবে। তাহলে বোঝা গেল, তাহলে তুলা যন্ত্রের এই শর্তগুলো যদি থাকে তবেই কিন্তু সেটা একটা সুবেদী তুলা যন্ত্র, অর্থাৎ একটা সুস্থির তুলা যন্ত্র। তাহলে এইগুলোই কিন্তু তুলা যন্ত্রের শর্ত, মানে এইগুলো যদি, এই সবকটা যদি অ্যাবিলিটি একটা তুলা যন্ত্রের মধ্যে থাকে তবেই কিন্তু সেই তুলা যন্ত্রটা একটা সুবেদী তুলা যন্ত্র। তাহলে বোঝা গেল, তাহলে তুলা যন্ত্রের শর্ত, পরীক্ষায় যদি কোশ্চেন আসে তুলা যন্ত্র শর্ত কি তোমরা লিখে দিতে পারবে, তাই তো? অবশ্য সব কিন্তু নোটে দেওয়া আছে, তাই আমি এখানে আর লিখছি না, বোঝা গেল? এবার দেখো, এবার আমরা জানবো রাইডার। তো রাইডার জানার আগে আমরা আগে বাটখারার অনুপাতটা জেনে নিই। বাটখারার অনুপাত কিন্তু 5:2:2:1, মানে তুলা যন্ত্রের যে বাটখারাগুলো থাকে, বাটখারা কিরকম দেখতে হয় তোমরা হয়তো দেখেছো এরকম, ঠিক আছে? স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বাটখারার ছবি দেওয়া আছে, না দেখে থাকলে দেখে নাও, এরকম বাটখারাগুলো হয়, ঠিক আছে? আবার অনেক সময় গোল বাটখারাও হয়, একই ব্যাপার। এরকম দিয়ে এখানে মাঝখানে যেটা যত গ্রামে বাটখারা এরকম লেখা থাকে, 100 গ্রাম থাকে, এবার 1 কেজি থাকে,
ঠিক আছে, যেরকম হয়। তো এইগুলো হচ্ছে বাটখারা। তো বাটখারাটা এক পাশে চাপানো হয়, এক পাশে বস্তুটা চাপানো হয়। তোমরা হয়তো আগেকার দিনে এগুলো ছিল, তোমরা হয়তো এখনো দেখেছো, এখনকারও কিছু কিছু দোকান বা বাজারে কিন্তু এগুলো দেখা যায়, যে বাজারে যাদের মেশিন থাকে না তারা কিন্তু এখনো কিন্তু এই ওজন দাঁড়িয়ে দিয়ে কিন্তু করে, পরিমাপ করে। ঠিক আছে, তো এই বাটখারাগুলো এই অনুপাতে কিন্তু রাখলেই কিন্তু তবেই কিন্তু তুলা যন্ত্রটা একদম সুস্থির হবে। এবার তোমার মনে প্রশ্নই আসতে পারে যে এই তুলা যন্ত্রের বাটখারাগুলো কেন 5:2:2:1 অনুপাতে রাখা হয়, তাই তো? তাহলে তুলা যন্ত্রের বাটখারাগুলো কেন 5:2:2:1 অনুপাতে রাখা হয়, তাই তো? তাহলে দেখি কেন রাখা হয়। দেখো দেখো কেন রাখা হয়। বাটখারাগুলির এখানে লেখা আছে যে বাটখারাগুলির এই অনুপাত কোনো ভর পরিমাপের ক্ষেত্রে সুস্থিরভাবে পরিমাপ করতে সাহায্য করে। অর্থাৎ কোনো বস্তুর যদি ভর পরিমাপ করতে হয়, ধরো এই ডাস্টারটা, এটার আমি ভর পরিমাপ করব, আমি কি করলাম, ওজন পাল্লাতে দিয়ে দিলাম এবং একদিকে বাটখারা রাখলাম। দুদিকে যখন ব্যালেন্স সমান হবে তাহলে 100 গ্রামের বাটখারা রাখলে যদি ব্যালেন্স সমান হয় তার মানে জানবে এটা 100 গ্রাম, যদি 200 গ্রামের যদি ব্যালেন্স সমান হয় তার মানে জানবে এটা ভর কত, 200 গ্রাম। তাহলে এইভাবে কিন্তু ভর পরিমাপ করতে হয়। এবার এই বাটখারাগুলি যদি এই 5:2:2:1 এই অনুপাতে থাকে তাহলে কি হবে, সেটা একদম সঠিকভাবে কিন্তু সেটা পরিমাপ করা যাবে। ঠিক আছে, সঠিকভাবে কিন্তু কি হবে, পরিমাপ করা যাবে। অর্থাৎ সুস্থিরভাবে পরিমাপ করতে কিন্তু সাহায্য করে কি এই অনুপাতটা তুলে যন্ত্রে। তাই এই অনুপাতটা কিন্তু থাকতেই হবে। তোমরা অবশ্যই টেক্সট বুকটাকেও ফলো করবে, এর সম্পর্কে দেখবে, পড়বে, তোমরা বুঝতে পারবে। এবার দেখো পরের পয়েন্ট, এই অনুপাত রাখার ফলে তুলা যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ 211.1 গ্রাম ভর কিন্তু পরিমাপ করা সম্ভব হয়। তাহলে সর্বোচ্চ কত গ্রাম ভর পরিমাপ করা সম্ভব হয় গো, 211.1 গ্রাম কিন্তু ভর পরিমাপ করা সম্ভব হয়। কার ফলে, এই 5:2:2:1 অনুপাত, এই অনুপাতের ফলে। ঠিক আছে, পরের পয়েন্ট কি বলেছে, যে বাটখারাগুলির এই অনুপাত তুলা পাত্রটিকে কিন্তু সুবেদী এবং সুস্থিত রাখতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে যে কি তুলা যন্ত্রে বাটখারাগুলির অনুপাত কেন এই আকারে লেখা হয়। তাহলে তুলা যন্ত্রের বাটখারা অনুপাত হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আবার আমাকে কমেন্টে বলো, আবার তোমাদের ডিটেলস এক্সপ্লেনেশন দিয়ে আবার পরবর্তী ভিডিও তোমাদের করব তোমাদের জন্য। ঠিক আছে, তো দেখো এটা হয়ে গেল। এবার ভর পরিমাপের লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে কি গো, সেটা হচ্ছে যে তোমার রাইডার। রাইডার, আমি রাইডার, ঠিক আছে, গানটা শুনেছ তো? যারা রাইড করে সেই রাইডার কিন্তু না, এখানে কিন্তু রাইডার হচ্ছে যে একটা অন্য জিনিস। কি দেখো, আমরা যদি কোনো তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করতে চাই, ঠিক আছে, তাহলে সেই ভর পরিমাপ ক্ষেত্রে যেমন কিছু শর্ত আছে আমরা আগেই জানলাম, এবং আর একটা শর্ত হচ্ছে সেই তুলা যন্ত্রে কিন্তু 10 মিলিগ্রামের থেকে কিন্তু কম ভর পরিমাপ করা সম্ভব হয় না, করলেও সেটা সুস্থির বা নির্ভুলভাবে হয় না, মানে কিছু একটা ত্রুটি থাকে। তো এই 10 মিলিগ্রাম তো যদি কম জিনিস থাকে, মনে করো সোনা 10 মিলিগ্রামের থেকে কম তো হতেই পারে, তাহলে এটা আমি কিভাবে ওজন করব। তো এই রকম যখন 10 মিলিগ্রামের থেকেও যখন আমরা কম জিনিস ওজন করতে হবে, আমাদের প্রয়োজন হবে সোনা যেমন, রূপো যেমন, ঠিক আছে, তাহলে এই 10 মিলিগ্রামের থেকেও যখন কম ভর বিশিষ্ট কোনো পদার্থকে আমরা পরিমাপ করতে যাবো, তার জন্য একটা জিনিসের ব্যবহার করতে হয় তুলা যন্ত্রে। তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু সঠিকভাবে তো পরিমাপ করা যাবে না, তো সেই কারণে একটা জিনিস ব্যবহার করতে হয়। সেই জিনিসটার নাম কি, সেই জিনিসটার নামই হচ্ছে যে রাইডার। এই রাইডারটা কি, একটা লম্বা বাঁকানো তারের মতো, ঠিক আছে, যেটা কি থাকে, তুলা পাত্রে লাগানো থাকে, এবং যার ফলে কি হয় 10 মিলিগ্রাম এর থেকেও কিন্তু কম ভর পরিমাপ করা হয়, কম ভর পরিমাপ করা হয়। তাহলে বোঝা গেল কিভাবে এই 10 মিলিগ্রাম এর থেকে কম ভর পরিমাপ করা হয়, কার সাহায্যে, রাইডারের সাহায্যে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে রাইডার কি গো, রাইডার হচ্ছে যে একটা লম্বা দণ্ডায়মান একটা বাঁকানো তারের মতন একটি অংশ, যেটা তুলা যন্ত্রে 10 মিলিগ্রামের থেকেও কম ভর পরিমাপের ক্ষেত্রে তুলা যন্ত্রে থাকে, যার ফলে কিন্তু আমরা 10 মিলিগ্রামের থেকেও কম কিন্তু ভর পরিমাপ করতে পারি কোনো বস্তু।
তাহলে এই হচ্ছে কি রাইডার। তাহলে রাইডার জিনিসটা কি, তাহলে এই হয়ে গেল তোমাদের ভর পরিমাপ শেষ। তাহলে রাইডার হয়ে গেল। তুলনা যন্ত্র সম্পর্কে তোমরা জানলে, বাটখারা অনুপাত সম্পর্কে জানলে, এবং এরপরে কিছু শর্ট কোশ্চেন এখান থেকে এমসিকিউ তোমরা সব পেয়ে যাচ্ছ, তোমার নোটসে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা করে নিলেই কিন্তু সব কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং টেক্সট বুকটা অবশ্যই ফলো করো, টেক্সট বুকটাও কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, কারণ টেক্সট বুক থেকে কোথায় না কোথা থেকে কোশ্চেন তোমাদের তুলে দিতে পারে পরীক্ষায়। তো অবশ্যই টেক্সট বুকটার সঙ্গে আমার নোটসটা ফলো করো, তোমাদের আশা করছি সব কিন্তু হয়ে যাবে। তাহলে হয়ে গেল রাইডার। এবার দুটো কোশ্চেন আমি বলেছিলাম যে অতি সুবেদী তুলা যন্ত্রের সাহায্যে সঠিক পরিমাপ করা যায় না কেন, এবং অভিকর্ষহীন স্থানে ভর পরিমাপ করা সম্ভব নয় কেন। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে, আসার চান্স আছে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো অবশ্যই দুটোর মধ্যে একটা স্টার দিই নাও, ঠিক আছে। আসে পরীক্ষায় এই কোশ্চেন দুটো, এটা না হলেও 1 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট, দুটো স্টার মেরে নাও, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা অ্যান্সারটা বলি। অতি সুবেদী তুলা যন্ত্রে ভর পরিমাপ করা যায় না, কারণ এখানে লেখা আছে যে অতি সুবেদী তুলা যন্ত্র খুব হালকা হয়। অতি যদি সুবেদী হয় তাহলে কি হবে, সেই তুলা যন্ত্রটা হালকা হবে, তাই তো। তাহলে সেই তুলা যন্ত্র যদি হালকা হয়, তাহলে সামান্য ভরের যদি পার্থক্য হয়, তাতে কি হবে, সূচকটা অস্থির হয়ে যাবে। অস্থির হয়ে মানে যাবে মানে সূচকটা এরকম এরকম করে দুলতে থাকবে। সেটা যদি হালকা হয় তাহলে কি হবে, সূচকটা অস্থির হয়ে পড়বে, এদিক ওদিক দুলবে। এবং সূচকটা যদি স্থির না থাকে তাহলে সঠিকভাবে তো আমি ব্যালেন্সটা করতে পারছি না, তারপরে কি হচ্ছে, সঠিক পরিমাপ করতে পারছি না। তাহলে সূচকটা যদি স্থির না থাকে তাহলে কি হবে, সঠিক পরিমাপ কিন্তু করা যাবে না। তো সঠিক পরিমাপ করা যাবে না, তাহলে সূচকটি কি হবে, অস্থির হয়ে ক্রমাগত দুলতে থাকে, যার ফলে কিন্তু সঠিক পরিমাপ করা সম্ভব নয়। তাই অতি সুবেদী তুলা যন্ত্র যদি হয় তাহলে হালকা হয়, সেই কারণে সূচকটাও কি হবে, অস্থির হয়ে পড়ে। সেই কারণে কি হয়, তুলা যন্ত্রের সাহায্যে, অতি সুবেদী তুলা যন্ত্রে সঠিকভাবে পরিমাপ করা যায় না, কারণ ঠিকমতো ব্যালেন্স না হলে কি হবে, পরিমাপটাও করা যাবে না। এটাই হচ্ছে তার কারণ। তাহলে কোশ্চেনটা তোমরা অবশ্যই গুছিয়ে একবার লিখে নেবে, ঠিক আছে। আশা করছি পারবে, না পারলে নোটসে সব তো দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, অভিকর্ষহীন স্থানে ভর পরিমাপ করা সম্ভব নয় কেন। দেখো ভর পরিমাপ করতে গেলেও কিন্তু দুটো একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে যে কি, অভিকর্ষ। অভিকর্ষ তোমরা ক্লাস 8-এ পড়েছো অভিকর্ষ সম্পর্কে, ঠিক আছে। অভিকর্ষ, এই অভিকর্ষ জিনিসটা কি, এটা হয়তো তোমাদের আর নতুন করে বোঝাতে হবে না। দেখো আমি যেমন এই পেনটা ফেলে দিলাম, কি হলো, নিচে পড়ছে, তার মানে কি, ভূপৃষ্ঠ সে পেনটাকে অভিকর্ষের টানে তার নিজের দিকে টানছে। তাহলে এই গোটা পৃথিবীতে কিন্তু একটা অভিকর্ষ বল কিন্তু কাজ করছে, যার ফলে কি হচ্ছে, একটা বস্তু অপর বস্তুকে কি করছে, আকর্ষণ করছে মহাকাশে। এটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ আর অভিকর্ষ কিন্তু ভূপৃষ্ঠ কোনো বস্তুকে আকর্ষণ করে নিজের দিকে, মানে পৃথিবী পৃষ্ঠ নিজের যে কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটা হচ্ছে অভিকর্ষ। তাহলে এই অভিকর্ষ বল, এটা কিন্তু একটা ফোর্স অভিকর্ষটাও। তাহলে এই অভিকর্ষ যদি বলটা যদি থাকে, তবেই কিন্তু সঠিকভাবে পরিমাপ করা যায়, কার, তুলা পাত্রে সাহায্যে সঠিক পরিমাপ করা যায়। তাহলে তুলা পাত্র ঠিকভাবে যে ব্যালেন্সটা হচ্ছে, সেটা কিন্তু অভিকর্ষ বলের দ্বারায়, ঠিক আছে। যার ফলে সেই দুটো ব্যালেন্স হয়ে আছে, সেই ব্যালেন্স সিস্টেম সেটা কিন্তু অভিকর্ষ বলের দ্বারাই হচ্ছে। এবার যদি অভিকর্ষ বল না থাকে তাহলে কি হবে, অভিকর্ষ বল না থাকলে ভর পরিমাপ করা যাবে না। তাই এখানে বলছে যে তুলাপাত্রের সাহায্যে ভর পরিমাপের সময় পৃথিবীর আকর্ষণ বল প্রয়োজন, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে সাধারণ তুলা যন্ত্রের সুস্থির অবস্থা ভর পরিমাপে সাহায্য করে। তাই অভিকর্ষ না থাকলে ভর পরিমাপ করা কি অসম্ভব, দ্যাট ইজ ইম্পসিবল। বোঝা গেল? তাহলে এই দুটো কোশ্চেন তোমরা আশা করছি বুঝতে পেরেছো। অ্যান্সার সব দেওয়া থাকবে নোটসে, তাই তোমাদের কোনো চিন্তা নেই। লাস্ট টপিক আজকে, যেটা হচ্ছে কি, সময় পরিমাপ। সময় পরিমাপের ক্ষেত্রে সময়ও কিন্তু একটা কি পরিমাপ করতে হয়, তাই তো। সময়টি কি একটা স্কেলার রাশি, মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই তো। তাহলে এই সময়ের কিন্তু পরিমাপ আছে বা মেজারমেন্ট আছে। তো সময় কিভাবে পরিমাপ করা হয়, সময় পরিমাপ করা হয় এইটার সাহায্যে। কি এটা, এটা হচ্ছে যে ঘড়ি। তাহলে এই সময় কিন্তু পরিমাপ করা হয় ঘড়ি। তো ঘড়ি কি অনেক রকম আছে, স্মার্ট ওয়াচ আছে, এখন দেওয়াল ঘড়ি আছে, তারপরে অনেক রকম ঘড়ি কিন্তু আছে, তাই তো। এবার কিছু কিছু আমরা নতুন ঘড়ি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে মেট্রোনাম ঘড়ি, আগে হয়তো নাম শোনা নাই। তারপরে আছে তোমার সিজিয়াম বা পারমাণবিক ঘড়ি। তো এই ঘড়িগুলো কি, এই ঘড়িগুলো সম্পর্কে কিন্তু সময় পরিমাপের চ্যাপ্টারটা দিয়েছে। এখান থেকে বেশিরভাগ কিন্তু এমসিকিউ আছে, সব কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে, পড়লেই বুঝতে পারবে। তো এখানে কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন বোঝাতে কিন্তু কিছু নাই, তাও বলে দিচ্ছি।
সময় পরিমাপের সবচেয়ে ছোট ঘড়ির নাম কি? সময় পরিমাপের সবচেয়ে ছোট ঘড়ির নাম হচ্ছে যে মেট্রোনাম। তাহলে এই মেট্রোনামটা কি? যে ঘড়িতে 1 সেকেন্ডে 10 লক্ষ ভাগ সঠিক পরিমাপ করা যায়, মানে একটা ঘড়িতে 1 সেকেন্ডে কিন্তু 10 লক্ষ ভাগ যদি সঠিক পরিমাপ করা হয় তাহলে সেই ঘড়িকে কি বলা হয়? মেট্রোনাম। এবং এই মেট্রোনাম কিন্তু সব থেকে ছোট ঘড়ি, এবং মহাকাশ যখন উৎক্ষেপণ কেন্দ্রে কিন্তু এই মেট্রোনাম ঘড়ির কিন্তু ব্যবহার হয়। যখন মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে এই মেট্রোনাম ঘড়ির কিন্তু ব্যবহার হয়। তুমি বা আমি পড়তে গেলাম হাতে একটু স্টাইল করে লাগিয়ে নিলাম, সেই ঘড়ি কিন্তু নয়। এটা কিন্তু মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে কিন্তু এই মেট্রোনাম ঘড়ি কিন্তু কাজে লাগে। এরপরে আছে দেখো সবচেয়ে নির্ভুল ঘড়ির নাম কি? তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এগুলো এমসিকিউ ডিটেল ভাবে দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি। সবচেয়ে নির্ভুল ঘড়ির নাম হচ্ছে যে সিজিয়াম বা পারমাণবিক ঘড়ি। এই ঘড়িতে প্রমাণ চৌম্বক ক্ষেত্রে সিজিয়াম 133 পরমাণু রাখলে পরমাণুতে যে কম্পন হয় সেই কম্পনকে পরিমাপ করে এই ঘড়ি কিন্তু বানানো হয়েছে। সেই কম্পনটা আমি বলেছিলাম 91, 92, 63, 17, 70 1 সেকেন্ডে পূর্ণ কম্পন, এত সংখ্যক পূর্ণ কম্পনকে 1 সেকেন্ড বলা হয়। সেটা কিন্তু এই সিজিয়াম পারমাণবিক ঘড়িতে কিন্তু হয়, মানে 1 সেকেন্ডে কিন্তু এতবার কম্পন হয়, একদম পূর্ণ কম্পন হয়। তো একদম এটা কিন্তু একবারে নির্ভুল একটা ঘড়ি, এটাও ঠিক আছে, এটাও কিন্তু একটা নির্ভুল ঘড়ি, ঠিক আছে। এবার 6000 বছরে কিন্তু এই ঘড়ির কিন্তু 1 সেকেন্ডে কিন্তু ত্রুটি দেখায়, মানে কি 1 সেকেন্ড একটু ভুল হয়, মানে এদিক ওদিক হয়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমার সময় পরিমাপ। আর সময় পরিমাপের ডিটেল কিছু এক্সপ্লেনেশন কিন্তু নেই, তো তোমরা একবার পড়ে নেবে সময় পরিমাপের যে টেক্সচুয়াল যেটা আছে সেটা পড়ে নেবে, এবং নোটস এবং এমসিকিউ কোশ্চেন সব কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আজকের এতগুলো টপিক, সব কিন্তু পরিমাপের শেষ, ঠিক আছে। এবং কিছু গাণিতিক প্রশ্ন আছে পরিমাপের, যেটা পরবর্তী ভিডিওতে কিছু গাণিতিক প্রশ্নাবলী এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পরিমাপের সাজেশন ওয়াইজ তোমাদের দিয়ে দেবো, যেটা তোমরা পরীক্ষায় যেগুলো আসার মতো সেই কোশ্চেন অ্যান্সার তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তো এই আজকের পার্টি কিন্তু এই পরিমাপ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এবং আলাদা একটা ইয়েতে ভিডিও করব যে কিভাবে পরিমাপে যে সাজেশন দেবো এবং কিভাবে গাণিতিক প্রশ্নাবলীগুলি করব সে নিয়ে একটা ডিটেল ভিডিও কিন্তু আমি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমরা সবগুলি বুঝতে পেরেছো। যেটা কোনো কিছু যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখবে, কমেন্টে লিখবে, না হলে টেলিগ্রামেও তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে, এবং এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।